প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 13 অর্থাৎ ভেক্টরের বীজগাণিতিক তত্ত্ব এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের ম্যাথমেটিক্স 2-তে মোট 3টা পার্ট রয়েছে আমি বলেছিলাম, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ভেক্টর বীজগণিত। সেই ভেক্টর বীজগণিতের আজকে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারে মূলত কিছু সংজ্ঞা আলোচনা করব বা এই চ্যাপ্টারের যে বেসিক কিছু কনসেপ্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং সেই সাথে এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখব। আমরা প্রথমেই জেনে নিই যে আসলে রাশি কি বা ভেক্টর রাশি কি। এই জিনিসটা আগে দেখব যে ভেক্টর রাশি বা তার আগে আমরা বলি যে রাশি কি। আমাদের এই পৃথিবীতে যে কোনো কিছু পরিমাপযোগ্য যা কিছুই আছে সেগুলোকে আমরা রাশি বলে থাকি। রাশির দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে দিক রাশি আর একটা হচ্ছে অদিক রাশি। আচ্ছা, দিক রাশি অদিক রাশির মধ্যে দিক রাশিকে আমরা বলতে পারি ভেক্টর রাশি এবং অদিক রাশিকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশিটা কি? যে রাশির আসলে আমরা শুধুমাত্র মান জানি, তার কোনো দিকের প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলবো স্কেলার রাশি বা অদিক রাশি। আর দিক রাশি বা ভেক্টর রাশি কোনটাকে বলবো? যে রাশির আমাদের মান পাবো এবং দিক পাবো, উভয়টাই পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। এই কারণেই এখানে কিন্তু আমরা বলেছি দিক বা ভেক্টর রাশি আমরা বলতে পারি এখানে, কারণ এর দিক এবং মান উভয়ই রয়েছে। যেমন আমি যদি বলি বাম থেকে ডান দিক, এটা একটা দিক নির্দেশ করে। তাহলে বাম থেকে ডান দিক, এই যে আমরা স্মরণ করলাম, এখানে ধরে নিলাম প্রথম বিন্দুটা এ, দ্বিতীয় বিন্দুটা আমি বি বললাম। তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত যে আমরা স্মরণ ঘটালাম সেটাকে আমরা কি বলব? ভেক্টর রাশি, কারণ স্মরণটা হচ্ছে ভেক্টর রাশি। তো এরকম আরও অনেক আমাদের ভেক্টর রাশি রয়েছে, তোমাদের বইয়ে দেখবা যে বিভিন্ন ছন্দ দিয়ে এই ভেক্টর রাশি কোনগুলো ভেক্টর রাশি সেইগুলো দেয়া আছে। দিক বা ভেক্টর রাশি কি? দিক বা ভেক্টর রাশি জানার আগে আমরা আগে জেনে নিই যে রাশি কি। এই পৃথিবীতে যা কিছু পরিমাপযোগ্য তার সব কিছুকে আমরা বলতে পারি রাশি। এই রাশির আবার দুইটা অংশ রয়েছে, যেমন একটা হলো ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশিকে আবার দিক রাশি বলা হয় এবং স্কেলার রাশিকে অদিক রাশি বলা হয়। ভেক্টর রাশিকে দিক রাশি কেন বলা হয়? আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে রাশিকে অর্থপূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেই রাশিকে দিক রাশি বা ভেক্টর রাশি বলে। সুতরাং আমাদের ভেক্টর প্রকাশ করার জন্য বা ভেক্টর রাশি এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মানের প্রয়োজন হবে এবং দিকের প্রয়োজন হবে। এই জন্য ভেক্টর রাশিকে দিক রাশিও বলা হয়। আরেকটা আছে কি? স্কেলার রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এখানে দিকের প্রয়োজন হয় না, যার কারণে স্কেলার রাশিকে আবার অদিক রাশিও বলা হয়। তাহলে ভেক্টর রাশি আবার ভেক্টর রাশিগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যেমন আমি যদি বলি এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব বলি বা এর একটা বস্তুকে স্মরণ ঘটাবো, সেই ক্ষেত্রে আমি যদি বলি এ থেকে বি পর্যন্ত স্মরণ ঘটালাম, এই এ থেকে বি পর্যন্ত একটাকে দিক বোঝায়। বা আমি যদি বলি বাম থেকে ডান দিকে বা পূর্ব থেকে পশ্চিম দিকে আমি একটা বস্তুর স্মরণ ঘটাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে স্মরণ ঘটালাম কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে বা বাম থেকে ডান দিকে, অর্থাৎ এখানে আমাদের কতটুকু স্মরণ ঘটাচ্ছে এবং কোন দিকে স্মরণ ঘটাচ্ছে, এই দুইটা জিনিসের প্রয়োজন হচ্ছে। সুতরাং স্মরণকে আমরা কি বলবো? একটা ভেক্টর রাশি। এরকম অসংখ্য ভেক্টর রাশি রয়েছে যেগুলো আমাদের তোমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে দেখবা বিভিন্ন ছন্দ আকারে দেওয়া আছে। যেমন ছন্দটা এরকম যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এরকম অনেক ছন্দ দেওয়া আছে। যেমন ভর, বেগ, বেগ, স্মরণ, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। যেমন আমি যদি ভেক্টর রাশির ক্ষেত্রে আরবার বলি যে তোমার বেগের কথা যদি বলি, যে আমাদের এইখান থেকে এইদিকে যেতে বা যে কোনো একটা দিক যদি নির্দেশ করে বলি যে এখান থেকে এইদিকে এই গাড়িটা যাচ্ছে এত বেগে, তার মানে বেগের ক্ষেত্রে আমাদের দিকের প্রয়োজন হচ্ছে। এবার যদি আমি বলি স্কেলারের ক্ষেত্রে, যেমন সময় হচ্ছে স্কেলার রাশি, এখন আমি কি বলতে পারবো যে পূর্ব থেকে পশ্চিম দিকে সময় এত? এটা কিন্তু বলতে পারবো না। সুতরাং স্কেলার রাশিকে আমরা কখনোই দিকের মাধ্যমে প্রকাশ করতে পারি না। তো আমাদের যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের ভেক্টর নিয়ে, সুতরাং আমরা সবসময় ভেক্টর নিয়ে আলোচনা করব এবং ভেক্টরকে প্রকাশের একটা উপায় আছে, সেটা হলো তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এরকম আমি যদি বলি এ বি একটা ভেক্টর রাশি, তাহলে এর উপরে আমরা কি করব? এরকম তীর চিহ্ন দিব, অথবা আমরা এর নিচে তীর চিহ্ন দিতে পারি, অথবা শুধু একটা টান দিয়েও আমরা প্রকাশ করতে পারি। যদি এ একটা ভেক্টর রাশি হয় তাহলে এর উপরে আমরা এরকম একটা টান দিয়ে বা এর নিচেও একটা এরকম টান দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। এবং যখনই ভেক্টর রাশি আসবে তখনই কিন্তু এরকম আমাদের চিহ্ন ব্যবহার করতে হবে। এই চিহ্ন না ব্যবহার করলে কিন্তু ভুল হবে ভেক্টর রাশির ক্ষেত্রে। ওকে, আবার যদি চিহ্ন ব্যবহার না করি সেক্ষেত্রে এই ভেক্টর রাশির শুধু মান বোঝাবে, সেক্ষেত্রে ভেক্টর রাশির কিন্তু দিক বোঝাবে না, যার কারণে আমাদের এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আমি যদি বলি যে এ বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টরের মান প্রকাশের ক্ষেত্রে আমরা কি করব?
একটা মডুলাসের মধ্যে এবি ভেক্টরটাকে লিখে দেবো, তাহলে এই ভেক্টরের মানটা প্রকাশ পাবে। অথবা শুধুমাত্র আমরা এবি ভেক্টর লিখে দিলেও তাকে মান প্রকাশ পায়। আচ্ছা, বইয়ের মধ্যে দেখবে অনেক সময় বোল্ড করে লেখা আছে অনেক অক্ষর, তাহলে বোল্ড করে লেখা থাকলেও সেটাকে আমরা চিন্তা করবো যে এটা একটা ভেক্টর রাশি। তো এরকম দেখবা যে বিভিন্নভাবে প্রকাশ করা আছে, তোমরা যে কোনো একটা উপায়ে ভেক্টর প্রকাশ করতে পারলেই হবে। আচ্ছা, এবার কিছু ভেক্টর রাশির যে প্রকারভেদ রয়েছে বা বিভিন্ন প্রকারের যে ভেক্টর রাশি রয়েছে সেই ভেক্টর রাশির সংজ্ঞাগুলো আমরা দেখব। যেমন প্রথমে এখানে আছে কি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আচ্ছা, আমরা নাল মানে তো জানি শূন্য, তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এই সংজ্ঞাটা পরীক্ষায় আসে অনেক। তো শূন্য ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের পরম মান শূন্য হলে, মানে এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এর মান যদি শূন্য হয় তখন তাকে আমরা কি বলবো? শূন্য ভেক্টর বলবো বা নাল ভেক্টর বলবো। তারপরে আছে কি স্বাধীন ভেক্টর। যদি কোনো ভেক্টরের সুবিধাজনকভাবে যে কোনো বিন্দুকে আদি বিন্দু, আমি যে কোনো একটা বিন্দুকে আদি বিন্দু চিন্তা করে অন্য একটা ভেক্টর অঙ্কন করলাম, তাহলে এইটাকে আমরা বলবো কি? স্বাধীন ভেক্টর। তাই এখানে সংজ্ঞায় বলা আছে কি, যদি কোনো ভেক্টরের সুবিধাজনকভাবে যে কোনো বিন্দুকে আদি বিন্দু হিসেবে বিবেচনা করা যায় তবে ওই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলা হয় বা ফ্রি ভেক্টর বলা হয়। স্বাধীন ভেক্টরের মান ও দিক স্থির, কিন্তু অবস্থান স্থির নয়। মানে আমরা তো এটা স্বাধীনভাবে যে কোনো জায়গায় ধরে নিতে পারি, যার কারণে এর অবস্থানটা স্থির নয় বলা আছে। সাদৃশ্য ভেক্টর, যেসব ভেক্টরের দিক একই বা সমান্তরাল, আচ্ছা দিক একই বা সমান্তরাল এবং ভাব বা ক্রম একই, তাদেরকে আমরা কি বলবো? সাদৃশ্য ভেক্টর। যেমন এ যদি একটা ভেক্টর হয়, আমি ধরে নিলাম এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এই ধরনের ভেক্টরকে দুইটা ভেক্টরকে যদি একসাথে থাকে বা একই দিক বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো সাদৃশ্য ভেক্টর। ওকে, আরেকটা আছে কি বিসাদৃশ ভেক্টর বা অসাদৃশ ভেক্টর। এটার ক্ষেত্রে কি হবে যে একটা ভেক্টর আমার ডান দিকে গেল এবং আরেকটা ভেক্টর বাম দিকে গেল, অর্থাৎ বিপরীত টাইপের যে ভেক্টর সেটাকে আমরা বলবো কি? অসাদৃশ ভেক্টর। যেমন এখানে যদি আমি সংজ্ঞা আকারে বলি যে সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা বলবো কি? বিসাদৃশ ভেক্টর। তো এই সংজ্ঞাগুলো খুব একটা আসে না, তবে এগুলো হচ্ছে জানা প্রয়োজন। আমাদের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো করার ক্ষেত্রে এই সংজ্ঞাগুলো কাজে লাগে। আরেকটা আছে কি? সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এ এবং বি যদি আমি দুইটা ভেক্টর বলি এবং তাদের মান যদি সমান হয় তাহলে তাদেরকে কি বলবো? সমান ভেক্টর। যেমন এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে কি? দুইটি ভেক্টর এ এবং বি কে সমান বলা হবে, অর্থাৎ এ ইকুয়াল বি হবে যদি এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান, এই মডুলাস মানে এই ভেক্টরের মান বোঝায়। যেমন এখানে একটা তীর, এ যেহেতু একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাই এদেরকে মডুলাসের মধ্যে লিখেছে। অথবা শুধু কথাই লিখলেও হবে যে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান যদি সমান হয় তখন এ ও বি এর একই দিক বিদ্যমান থাকে। এই ক্ষেত্রে ভেক্টরগুলোর সমতা ভেক্টরগুলো পাদবিন্দুর অবস্থানের উপর নির্ভরশীল হয়। অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান হয়, আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, দুইটা ভেক্টর যদি সমান হয় তখন তাদেরকে আমরা কি বলবো? সমান ভেক্টর। সমরেখ ভেক্টর বা সমরৈখিয় ভেক্টর কাকে বলে? যেমন এখানে কতগুলো ভেক্টর যদি একটি সরল রেখায় অবস্থান করে, যেমন এখানে থেকে আমি ধরে নিলাম এই পর্যন্ত একটা ভেক্টর, এই পর্যন্ত একটা ভেক্টর, এই পর্যন্ত একটা ভেক্টর, এরকম যদি ভেক্টর হয় এ বি সি, এরকম টাইপের যদি ভেক্টর হয়, অর্থাৎ একই সরলরেখার উপর যদি অবস্থান করে তাহলে তাদেরকে বলবো সমরেখ ভেক্টর বা সমরৈখিয় ভেক্টর। এবং এই সমরেখ ভেক্টর নিয়ে আমাদের যে রচনামূলক প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন আছে যে সমরেখ ভেক্টর প্রকাশ করো বা দেখাও যে সমরেখ ভেক্টর, এই তিনটি ভেক্টর সমরেখ ভেক্টর। তো এরকম করে প্রশ্ন আসে। তো এই কারণে সমরেখ ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো একক ভেক্টর বা একক ভেক্টর কাকে বলে, এটা অনেক সময় আসে। যে ভেক্টর রাশির মান হচ্ছে 1 তাকে বলবো আমরা একক ভেক্টর। একক ভেক্টরকে প্রকাশের উপায় আছে, অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয়, আমি ধরে নিলাম এ একটা ভেক্টর, একক ভেক্টরকে সাধারণত ছোট হাতের অক্ষর বা স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। ছোট এ দিয়ে যদি আমি প্রকাশ করি তখন তাকে আমরা বলবো একক ভেক্টর। এবং একক ভেক্টরকে সাধারণত এরকম আকারে ক্যাপ আকারে প্রকাশ করা হয়। এর উপরে যদি আমি ক্যাপ চিহ্ন দিই তখন সেটাকে সাধারণত একক ভেক্টর বলে। যেমন এখানে এই প্রশ্নটা আসে পরীক্ষায়, তোমাদের এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে 2i, এই যে i এখানে একটা ভেক্টর, যে একটা ভেক্টর, কে একটা ভেক্টর, তাহলে 2i - j + 2k ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, মানে এর একক ভেক্টর নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসে। এখানে দেখো সাল দেওয়া আছে তোমাদের। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমি সলভ করি সেই ক্ষেত্রে এখানে কি লিখবো? সমাধান। মনে করি
যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটা ধরে নিলাম, এই ভেক্টরটার নাম দিলাম আমি এ ভেক্টর। তাহলে এখানে আছে কি 2i মাইনাস জে প্লাস 2। এই যে একটা ভেক্টর লিখলাম, এই ভেক্টরে কিন্তু আমাদের দিক, এই যে উপরে ক্যাপ দ্বারা দিক প্রকাশ করতেছে। আই একটা, জে একটা দিক, কে একটা দিক। অর্থাৎ আমি যদি এটাকে এরকম তিনটা দিক চিন্তা করি, ধরে নিলাম এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, আর এটা হচ্ছে কে ভেক্টরের। অর্থাৎ এই যে তিনটা অংশ দেখাচ্ছে, তিনটা অংশ দ্বারা এক্স ওয়াই জেড তিনটা আমরা যদি অক্ষরেখা চিন্তা করি, তাহলে এই এক্স ওয়াই জেডের অক্ষরেখাটাকে নির্দেশ করতেছে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা ধরে নিতে পারি হলো আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর আমরা কে ধরতে পারি। অর্থাৎ তিনটা ভেক্টর তিনটা দিক নির্দেশ করতেছে এখানে। আচ্ছা, এ ভেক্টর আমি এখানে ধরে নিলাম, এখানে কোনো কিছু দেওয়া নেই, যার কারণে আমি এ ভেক্টরটা ধরে নিলাম। এটা না ধরলেও কোনো সমস্যা নেই, তবে ধরে নিলে বেটার হয়। তাহলে এ ভেক্টর আমরা লিখে নিলাম যে এইটা একটা ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। আচ্ছা, মেইন কথা হলো একক ভেক্টর নির্ণয় করতে হবে। একক কোনগুলোকে বলা হয়? কোনো কিছুকে যদি আমরা ওই জিনিস দ্বারা ভাগ করি, তার মান কি আসে? আমাদের সাধারণত 1 আসে। আমি যদি বলি 5/5, তার মান কত হয়? 1 হয়। তাহলে এরকম কোনো কিছুকে আমরা ওই জিনিস দ্বারাই ভাগ করাটাই হবে হচ্ছে আমাদের একক মান আসবে আর কি। তাহলে এ ভেক্টরকে আমরা যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, এইটার ক্ষেত্রে অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে এ ভেক্টরের মান আমরা কিভাবে পাই, বা এখানে পরম মান বলবো আমরা, যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরকে আমরা যদি এই মডুলাসের মধ্যে লিখি, তাহলে সেটাকে আমরা বলবো একক ভেক্টর। আচ্ছা, এই মডুলাসের মধ্যে লেখা মানে হলো এটার মান নির্ণয় করা, এবং এর মানটা নির্ণয় করতে হয় এরকম। রুটের মধ্যে এই যে আয়ের সাথে যে মান সহগ থাকবে, আয়ের যে সহগ থাকবে বা যে কোনো সংখ্যা থাকবে, তাহলে সেইটাকে আমরা কি করব? স্কোয়ার করে দেব। তাহলে 2 স্কোয়ার প্লাস এখানে জে এর সাথে যে সহগ রয়েছে, এখানে আছে কত? -1। তাহলে এখানে -1 তারপর স্কোয়ার প্লাস কে এর সাথে রয়েছে 2, তার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি কত? √4 প্লাস এখানে -1কে স্কোয়ার করলে পাবো +1 প্লাস 2কে স্কোয়ার করলে পাবো 4, তার মানে √9। ওকে, √9 মানে এখানে হলো 3। তাহলে এই যে ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরের মান পেলাম আমরা কত? 3। এখন আমাদের কি করতে হবে? এই ভেক্টরকে এই মান দ্বারা যদি আমি ভাগ করে দিই, তাহলে একক ভেক্টরটা পেয়ে যাব। তাহলে অতএব এ ভেক্টরের একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর, ভেক্টর সমান এই যে এ ভেক্টরটা রয়েছে, এই ভেক্টর ডিভাইডেড এ ভেক্টরের মান। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি, এই ভেক্টরটা কি ছিল আমাদের? 2i মাইনাস জে প্লাস 2k, এবং প্রত্যেকটার উপরে ক্যাপ রয়েছে, এই ক্যাপগুলো দিতে হবে। ডিভাইডেড এ ভেক্টরের মান ছিল আমাদের 3। এতটুকু রেখে দিলেই হবে, অথবা এটাকে একটু সাজিয়ে লেখা যায়, সেটা হলো প্রত্যেকটা অংশের নিচে আমরা 3 লিখে দেব। সেক্ষেত্রে পাবো কত? 2/3i মাইনাস 1/3j প্লাস 2/3k। তাহলে এটা হবে এই ভেক্টরের একক ভেক্টর, বা এটা হবে অ্যান্সার। তো এরকম অনেক প্রশ্নই তোমাদের আসে। সাধারণত এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, এই অংশটা বা এই প্রশ্নটা বেশি আসে। এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে যে অবস্থান ভেক্টর কি বা পজিশন ভেক্টর কি। কোনো বিন্দুকে মূল বিন্দু ধরে, যে কোনো একটা বিন্দুকে আমি মূল বিন্দু ধরে নিলাম, মূল বিন্দু ধরে এই মূল বিন্দু হতে অপর একটি বিন্দুর দিকে এদের দূরত্বের সমান ভেক্টরকে মূল বিন্দুর সাপেক্ষে প্রদত্ত বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ এই ধরে নিলাম ও একটা মূল বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে আমি যদি একটা প্রসঙ্গ কাঠামো অঙ্কন করি, সেক্ষেত্রে ধরে নিলাম এটা হচ্ছে পি। এই যে পি, ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব, পি ধরে নিলাম একটা যে কোনো একটা বিন্দু, এই ও থেকে পি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলবো হচ্ছে অবস্থান ভেক্টর। এবং অবস্থান ভেক্টরকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, এবং আর এর উপরে হবে কি আমাদের, যেহেতু এটা একটা ভেক্টর, সুতরাং এর উপরে তীর চিহ্ন দিতে হবে। তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা অবস্থান ভেক্টর। আরেকটা আছে কি বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। যদি দুটি ভেক্টর রাশির মান একই কিন্তু দিক বিপরীত হয়, সেক্ষেত্রে তাদেরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। যেমন এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, যদি উল্টো দিক যদি বিপরীত হয়, তাদেরকে বলবো হচ্ছে আমরা বিপরীত ভেক্টর, এবং এদের মান একই হতে হবে। ভেক্টরের যোগ, ভেক্টর কিভাবে যোগ করতে হয়, বা ভেক্টরের দুটা ভেক্টরের যদি যোগফল হয় সেটা কেমন হবে আমরা দেখব। যে দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করতে হলে তাদেরকে এমনভাবে স্থাপন করতে হবে যেন একটির শেষ প্রান্ত
অপরটির আদি প্রান্তে সমাপিত হয়। অর্থাৎ তখন কি হবে যে প্রথম ভেক্টরের আদি প্রান্ত এবং দ্বিতীয়টির শেষ প্রান্ত সংযোগকারী রেখা ভেক্টর দুটির যোগফল নির্ণয় করা যাবে। সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, ধরে নিলাম এই ও এ পর্যন্ত একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটার নাম দিলাম হচ্ছে আমি এ ভেক্টর দিলাম, ধরে নিলাম। আরেকটা ভেক্টর এই যে আমাদের এটার শেষ প্রান্ত ও থেকে এ পর্যন্ত আমি একটা ভেক্টর অঙ্কন করলাম, এটার শেষ প্রান্ত কোনটা হবে, এই যে এটা হবে শেষ প্রান্ত। এখন এই শেষ প্রান্ত থেকে যদি আমি আরও একটা ভেক্টর অঙ্কন করি, সেই ক্ষেত্রে আমরা ভেক্টরটাকে ধরে নিলাম এই দিকে, এটাকে ধরে নিলাম আমরা বি ভেক্টর, এবং এটার শেষ প্রান্তটা আমরা ধরে নিলাম এটা বি। ওকে, এই যে ও থেকে এ পর্যন্ত একটা ভেক্টর এবং এ থেকে আবার শুরু হয়েছে আর একটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টরকে আমরা একসাথে লিখলাম, এটাকে বলবো হচ্ছে এই ভেক্টর দ্বয়ের যোগফল। এবং এই দুইটার ভেক্টর যোগফলকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে ও থেকে বি পর্যন্ত এবার যদি আমি একটা রেখা টেনে দিই, তাহলে এইটাকে বলবো হচ্ছে আমাদের এই ও এ এবং এ বি ভেক্টরের যোগফল। তাহলে কি করলাম আমরা এখানে, যে ও এ প্লাস এ বি, এই যে দুইটা যোগফল লিখলাম, এইটা সমান হবে কি ওবি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ওবি। এটা হচ্ছে আমাদের ভেক্টরের যোগফল নির্ণয়। এখন এই ভেক্টরের যোগফল কীরকম হয় দেখো, আমাদের দুইটা ভেক্টর যে ভেক্টরগুলো একই ক্রমে যায়, একই ক্রম বলতে কীরকম, যেমন ও থেকে এ পর্যন্ত একটা ভেক্টর গিয়েছে, আবার এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর গিয়েছে। দেখো ও থেকে একই টানে আমাদের বা একই ক্রমে আমাদের ভেক্টরগুলো চলাচল করছে। তাহলে এই যে ভেক্টর, দুইটা ভেক্টর একই ক্রমে যাচ্ছে, তাহলে এই দুইজনকে আমরা সবসময় যোগ করতে পারবো, বা এই দুইটা ভেক্টরের সবসময় যোগফল হবে। এবং এই যোগফলগুলোকে আমরা প্রকাশ করব কি, যে ও বি দ্বারা, মানে এইটার ক্ষেত্রে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, ও বি দ্বারা। এবং এটাকে যদি আমি সি চিন্তা করি, এই ভেক্টরটার নাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হলো সি ভেক্টর। অর্থাৎ একই ক্রমে যে ভেক্টরগুলো থাকে সেই ভেক্টরগুলোকে সবসময় যোগ আকারে লেখা যায়। এটাকে আমরা আবার বলতে পারি কি, ভেক্টরের ত্রিভুজ সূত্র আমরা এটাকে বলতে পারি, যে এ প্লাস বি ইকুয়াল সি, এটাকে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র বলতে পারি। সংক্ষেপে যদি আমি বলি যে দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে তাদেরকে সবসময় যোগ আকারে লিখতে হবে, এবং সেইটা সমান বিপরীত ক্রমে যে ভেক্টর থাকবে সেই ভেক্টরটা হবে। বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল 0। অর্থাৎ একই ক্রমে যে ভেক্টরগুলো থাকবে তাদেরকে যোগ আকারে রেখে দেব, এবং যেটা বিপরীত ক্রমে থাকবে সেটাকে আমরা বিয়োগ আকারে লিখে দেবো। যেমন এ এবং বি একই ক্রমে আছে এবং সিটা দেখো বিপরীত দিকে আছে, তাহলে এই সিটাকে এই কারণে মাইনাস লিখবো। অর্থাৎ বিপরীত বললে সেটার সামনে মাইনাস চিহ্ন চলে আসবে সেই ভেক্টরের সামনে। এই ভেক্টরকে বা এই যে দুটা ভেক্টর যোগ করলাম, এটাকে আমাদের বলবো ভেক্টরের ত্রিভুজ সূত্র। আচ্ছা, ভেক্টরের বিয়োগটা কি, ভেক্টরের বিয়োগটা অলরেডি বলে ফেলাম, যে ভেক্টরটা হবে আমাদের বিপরীত ক্রমে থাকবে সেটাকে আমরা ভেক্টরের বিয়োগ বা বিয়োগ আকারে লিখে রাখবো। ভেক্টরের ত্রিভুজ সূত্র, যেটা আমরা ভেক্টরের যোগ বললাম, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ওইটাকেই আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলবো। আমি যদি ভেক্টরটা একে দেই এরকম, এইখানে যদি আমি ভেক্টর চিহ্ন দেই, তাহলে ধরে নিলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা হলো আর ভেক্টর। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি হবে, পি প্লাস কিউ ইকুয়াল আর। এটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখানে যদি আমি ধরি ও এ, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি, পি প্লাস কিউ ইকুয়াল আর। এবার কিছু গাণিতিক সমস্যা দেখব। যেমন এখানে বলা আছে কি 2i মাইনাস 6j মাইনাস 3k, অর্থাৎ এই একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে এই ভেক্টরের মান কত। আচ্ছা, মান বা এখানে বলা থাকতে পারে পরম মান কত। মান বলতে কি বুঝবো, যে ভেক্টর যে ভেক্টর দেওয়া থাকবে সেই ভেক্টরের আমরা মডুলাস করে ফেলবো। ওকে, আমরা তাহলে প্রথমে লিখে নিই সমাধান। মনে করি যদি কোনো ভেক্টর দেওয়া না থাকে বা ভেক্টর দ্বারা নির্দেশ না করা থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব বা মনে করে নিব। মনে করি এ ভেক্টর সমান আমাদের কি 2i মাইনাস 6j মাইনাস 3। তাহলে এই ভেক্টরের মান মানে কি, আমরা একটু আগেও দেখে আসলাম। তাহলে এই ভেক্টরের মান মানে এই এ ভেক্টরকে আমরা মডুলাস করে দেব। তাহলে এই মডুলাস মানেই হলো রুট ওভার এই আই এর সাথে যে মান থাকবে তার স্কোয়ার, এবং প্লাস জে এর সাথে যে মান থাকবে তার স্কোয়ার, প্লাস কে এর সাথে যে মান থাকবে তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 4 প্লাস 36 প্লাস 9, অর্থাৎ মাইনাস মানকে তো আমরা স্কোয়ার করলে কি পাবো, প্লাস মান। এবং এই রুটের মধ্যে
কখনোই আমাদের মাইনাস মান আসবে না, সবসময় কী আসবে প্লাস মান। সেটা মাইনাস মান আই জে কে এর সাথে যদি মাইনাসও থাকে তারপরে আমাদের প্লাস মান আসবে, কারণ কি আমাদের ভিতরে তো স্কোয়ার করা লাগছে। সুতরাং স্কোয়ার করলে কি হয়, প্রত্যেকটা মানই আমাদের পজিটিভ মান আসে। সুতরাং এখানে আমরা অ্যান্সার পাবো কত, তাহলে √49, অর্থাৎ 4 + 36 + 9 মানে 49। তাহলে 49কে আমরা যদি রুট করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 7। তাহলে এই যে আমাদের ভেক্টরটা দেওয়া রয়েছে সেই ভেক্টরের মান হলো 7, এটা হবে অ্যান্সার। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো এখানে বলা আছে কি, যদি এ সমান একটা ভেক্টর, এই যে ভেক্টর নির্দেশ করে দেওয়া আছে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর হলে তবে এদের লব্ধি, আচ্ছা আমরা যে ত্রিভুজ সূত্রটা দেখলাম এখানে কি দেখলাম, যে এরকম দুইটা ভেক্টর, সেই দুইটা ভেক্টর একটা যদি পি আর একটা যদি কিউ হয়, তাহলে এদের যোগফলকে আমরা আর দ্বারা প্রকাশ করি, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। এই যে আমরা আর ভেক্টর পেলাম, এই আর ভেক্টরটাকেই বলা হয় আমাদের লব্ধি ভেক্টর, এ এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর। তো সেই লব্ধি হচ্ছে, এখানে বলা আছে কি, লব্ধি এ প্লাস বি এর সমান্তরাল একক ভেক্টর। এখানে যদি এ প্লাস বি নাও বলা থাকতো, যদি বলা থাকতো যে এই ভেক্টর এ এবং বি একটা ভেক্টর, সেই ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এ প্লাস বি এটা বের করে নেওয়া লাগে। যেহেতু এখানে বলে দেওয়া আছে যে এ প্লাস বি এর সমান্তরাল একক ভেক্টর, তার মানে ওইটা আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। সাধারণত ম্যাক্সিমাম টাইমে এ প্লাস বি এই অংশটা দেওয়া থাকে না, ওখানে শুধু বলা থাকে যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। যখনই লব্ধি কথা আসবে তখন তার মানে আমরা কি বুঝবো, যে এ এবং বি দুইটার ভেক্টরের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এই যোগফলটাই হবে আমাদের এই ভেক্টরের লব্ধি ভেক্টর। এই অংশটা আমি মুছে দেই, এটাকে যদি আমি এখানে লিখতে চাই, সমাধান দেওয়া আছে, আমাদের যে ভেক্টরগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা আগে লিখে নিব। দেওয়া আছে এ ভেক্টর সমান 3i, যে আই এর উপর ক্যাপ চিহ্ন মানেই হলো এটা একটা ভেক্টর বা এটা একটা দিক বোঝায়। আই মানে আমাদের এক্স অক্ষ বরাবর বোঝায়, জে মানে আমাদের কি বোঝায়, ওয়াই অক্ষ, এবং কে মানে বোঝায় জেড অক্ষ। অর্থাৎ এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার যে আমরা অবস্থান ভেক্টর নামে যে সংজ্ঞা দেখলাম, সেই অবস্থান ভেক্টর যদি আমরা চিন্তা করি তাহলে এর অবস্থানটা হবে এরকম, যে এক্স অক্ষ বরাবর হচ্ছে এর মান 3, ওয়াই অক্ষ বরাবর 2 এবং জেড অক্ষ বরাবর হচ্ছে -4, কি ওয়াই অক্ষ বরাবর 2 এবং জেড অক্ষ বরাবর -4। তো যাই হোক, এটা হচ্ছে এ ভেক্টর, এবং দেওয়া আছে কি আর একটা বি ভেক্টর সমান হলো 4i + 4j - 2k। তাহলে এ এবং বি দুটা ভেক্টর দেওয়া আছে, এবং এখানে যেহেতু বলা আছে লব্ধি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আগে বের করে নিব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর যোগ করা মানে দুইটা ভেক্টর আমরা জাস্ট লিখে নিব। এখানে আমি সরাসরি যোগ আকারে লিখে দিচ্ছি, দুইটা ভেক্টর এ এবং বি যোগ করে দেওয়া মানে কি, আগে প্রথম এ ভেক্টরটা লিখব, তারপরে বি ভেক্টরটা লিখে নিব। তাহলে এ ভেক্টরে আছে কি 3i + 2j - 4k, এবার প্লাস বি ভেক্টরের মান কত, সরি বি ভেক্টরটা দেওয়া আছে কত, 4i + 4j - 2k। ওকে, এখন এটা সিম্পল, নর্মালি যে যোগ থাকে সেই যোগটা আমরা করে নেব, অর্থাৎ 3i আর 4i যোগ করলে কত হয়, 7i, 2j + 4j মানে কত, +6j, এবং -4k - 2k মানে হলো -6k। সিম্পল যে যোগ রয়েছে সেই যোগটা আমরা করে নিলাম। তাহলে এই যে এ প্লাস বি এইটা একটা ভেক্টর পেলাম আমরা, ধরে এই যে লব্ধিটাকে আমরা সাধারণত আর ধরে নেই, আমরা যদি আর চিন্তা করি এটাকে, অর্থাৎ এটা আলাদা একটা ভেক্টর পেলাম, দুইটা ভেক্টর যোগ করে অন্য একটা ভেক্টর পেলাম। তাহলে এই দুইটা ভেক্টরের যে ভেক্টর রাশি সেটা হলো কি 7i + 6j - 6k, এটা পেলাম। এখন কি বলছে, যে এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। সমান্তরাল একক ভেক্টর কীরকমভাবে করব, সমান্তরাল একক ভেক্টর মানে ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টরের মান বের করতে হবে বা মান লিখতে হবে। তাহলে এই ভেক্টরের, তাহলে আমাদের কি দরকার, এই ভেক্টরের আমাদের আগে মান বের করা দরকার। মান মানে কি, এর মডুলাস বের করা দরকার। তাহলে এ প্লাস বি ভেক্টর এর মডুলাস হলো, অতএব এর মডুলাস সমান, তাহলে এ প্লাস বি মানে কত, 7i + 6j - 6k। তাহলে আয়ের সহগ কত আছে, 7, তাহলে 7 স্কোয়ার
প্লাস জের সহগ আছে কত 6, তাহলে 6 স্কোয়ার, এবং কে এর সহগ আছে -6, তাহলে প্লাস -6 তারপর স্কোয়ার। বা এখানে যদি তুমি সরাসরি শুধু 6 স্কোয়ার লেখো তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি মাইনাস কি স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 49 প্লাস 36 প্লাস 36। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আসছে কত, এটাকে যদি যোগ করে দেই তাহলে পাবো 121। ওকে, 121। তাহলে 121কে যদি আমি বড় করি বা রুট করি, তার মান হলো 11। এই যে a প্লাস বি ভেক্টরটা পেয়েছি, সেই a প্লাস বি ভেক্টরের মান হলো 11। এবার আমরা কি করব, এই মান দ্বারা a প্লাস বি ভেক্টরটাকে ভাগ করে দিব। তাহলে আমরা লিখব যে অতএব a প্লাস বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর সমান a প্লাস বি ভেক্টর ডিভাইডেড এর মান a প্লাস বি ভেক্টর। আমি আগেই বলেছি যে মডুলাসের মধ্যে ওই ভেক্টর লেখা মানে ওর মান বোঝায়, বা শুধুমাত্র এই ভেক্টরটার যদি মডুলাস না লিখে শুধু ভেক্টর বাদে a প্লাস বি শুধু লিখলাম, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাও হচ্ছে আমাদের ওর মান বোঝাবে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি লিখে দেই, এইখান থেকে আমরা লিখব, তাহলে এখানে আমরা কি লিখব, 7i প্লাস 6j মাইনাস 6k ডিভাইডেড এটার মান হলো 11। তাহলে এইটা সমান আমরা চাইলে এই 7i এর 7 এর নিচে 11, 6 এর নিচে 11, মাইনাস 6 এর নিচে 11ও লিখতে পারি। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটাকে চাইলে তোমরা আলাদা আলাদা করে লিখতে পারো, অথবা এইভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। এটা সাধারণত 3 মার্কের প্রশ্ন হিসেবে আসে, তবে 8 মার্কের প্রশ্ন হিসেবেও কিন্তু আসতে পারে এটা। বা এই টাইপের আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন এরকম এ বি সি এরকম 3টা প্রশ্ন, 3টা ভেক্টর দেওয়া থাকতে পারে, দিয়ে ওখানে আমাদের বলে দিল যে 3a প্লাস 2b প্লাস সি, বা এরকম আকারে যোগ বিয়োগ আকারে ভেক্টরগুলো দেওয়া থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ভেক্টরগুলো জাস্ট যোগ বা বিয়োগ করে দিব, নর্মাল নিয়মে যে যোগ বিয়োগ করি আমরা সেই রকম যোগ বিয়োগ করে দিয়ে তারপরে তার হচ্ছে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব, বা শুধু মান নির্ণয় করতে বলা থাকতে পারে। এই টাইপের যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ শুধু মান নির্ণয় করতে বলে শুধু মান নির্ণয় করবো, অথবা যদি বলে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সমান্তরাল একক ভেক্টরও নির্ণয় করতে পারবো।